This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমাকাণ্ডে ক্রাইম সিনে লাল জামা পরা ব্যক্তি কি অভিক দে? টিভি9 বাংলায় প্রথমবার মুখ খুললেন এসএসকেএমের বিতর্কিত পিজিটি অভিক। টাওয়ার লোকেশন দেখলেই সবটা স্পষ্ট হয়ে যাবে দাবি করলেন অভিক দে। অন্তরাল থেকে প্রকাশ্যে সেই আমাদের ক্যামেরার মুখোমুখি হলেন অভিক। টিভি9 বাংলার সুপার এক্সক্লুসিভ। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। ডক্টর দে, আপনার বিরুদ্ধে প্রথম যে অভিযোগ, সেই অভিযোগটা হচ্ছে আপনি বহিরাগত হয়েও আরজিকর মেডিকেল কলেজে ঘটনার দিন কেন ছিলেন? আমি এরকম অনেক কথাবার্তা শুনছি আগের দিন রাত থেকে, 8 তারিখ রাত থেকে 9 তারিখ সকাল থেকে। তো প্রথমত একটা বিচারাধীন ঘটনা, এটা সুপ্রিম কোর্টের অবজারভেশনে বিচারাধীন, সিবিআই তদন্ত হচ্ছে। এই সাবজুডিস ম্যাটার নিয়ে আমার মনে হয় না কিছু বলা উচিত। আমার তো ফোনের টাওয়ার লোকেশন থাকবেই, সেখান থেকে যারা যা দেখার নিশ্চয়ই দেখছে এবং সময় অবশ্যই উত্তর দেবে যে কী অ্যাকচুয়াল ঘটনা। আমি এটুকুই বলতে পারি, এটা একটা সাবজুডিস ম্যাটার। এটা নিয়ে এই ধরনের মন্তব্য করা আমার ঠিক হবে না। আমি যেখানে যা যা প্রশ্নের উত্তর দেওয়া সেখানে দেবো অবশ্যই, যদি আমার প্রশ্ন করা হয় সেই জায়গায় আমি দেবো। প্রথমবার কোনো বাংলা চ্যানেলে অভিজ্ঞদের পূর্ণাঙ্গ সাক্ষাৎকার দেখলেন আপনি। জুনিয়র চিকিৎসক যারা এই থ্রেট কালচারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, দিনের পর দিন তারা স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা চালাচ্ছিল, তাদের একজন প্রতিনিধি কিঞ্জল এই নিয়ে কি প্রতিক্রিয়া জানিয়েছেন আমাদের শোনাবো। বহিরাগত তো হবেনি, উনি এসএসকেএমের ডাক্তারবাবু, সেখান দাঁড়িয়ে উনি তো বহিরাগতই, আরজিকরের কাছে তো বহিরাগত। কেন উনি সেই মুহূর্তে এলেন এবং কি করে বডির কাছে গেলেন এত সহজে, এই জিনিসগুলো যেহেতু সিবিআই ইনভেস্টিগেশনে আছে, আমার মনে হয় সেই ইনভেস্টিগেশনটা খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি হোক এবং তার ভিতরে একটা ট্রান্সপারেন্সি মেনটেন করা হোক। আরজিকরে কোনো রকমভাবে কোনো পোস্টে উনি নেই, তাহলে উনি সেই সময় ওই জায়গায় কেন এলেন, কি কারণে এলেন, সেইগুলো জানা হোক, সেইগুলো তদন্তের মাধ্যমে উঠে আসুক, সেগুলো আমরা চাই। এর পাশাপাশি নিশ্চয়ই আপনাদের মনে আছে ডিসি সেন্ট্রাল ছবি দেখিয়ে লালবাজারে বসে জানিয়েছিলেন সেমিনার কক্ষে লাল জামা পরা ব্যক্তি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। টিভি9 বাংলা প্রশ্ন করতেই অভিকের জবাব, এটা হাস্যকর। এ তো কলকাতা পুলিশের অস্বস্তি আরো বাড়িয়ে দিলেন এসএসকেএমের এই বিতর্কিত পিজিটি। তিলোত্তমার খুন ধর্ষণের ঘটনাটা আলাদা, সার্বিকভাবে স্বাস্থ্যক্ষেত্রে যা চলছে, তোমার কি মনে হয় যে সবটাই আরজিকর কাণ্ডের সঙ্গে জড়িত? ঘটেছে, এত বড় আন্দোলন হচ্ছে, প্রত্যেকেই খারাপ লাগার জায়গা আছে, আমাদেরও প্রত্যেকের আছে, কেন খারাপ লাগবে না? একজন আমরা যে যা ঘটনা ঘটেছে আমরা তো সেম ফ্যাটালিটি। ডক্টর দাস বলছেন কেউ ইন্ধন দিচ্ছে, তুমি সহমত? ডক্টর দাস অনেক সিনিয়র মানুষ, অনেক অভিজ্ঞ ব্যক্তি, উনি একজন এত বড় সার্জেন। উনি যখন বলছেন ওনার মনে হচ্ছে উনি নিশ্চয়ই কিছু বুঝেই বলেছেন। আমি এত অভিজ্ঞ নই, উনি আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ। উনি যখন বলেছেন নিশ্চয়ই কিছু বুঝে ভেবেচিন্তেই বলেছেন। আমার শেষ প্রশ্ন, তুমি কি ফিঙ্গার এক্সপার্ট? হাস্যকর, হাস্যকর, হাস্যকর। আপনাদের সুবিধার্থে আরো একবার কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় সেদিনকার সেই বক্তব্য লালবাজারে বসে তিনি যা বলেছিলেন শোনাই একবার। এখানে কর্ডন করা আছে, এর পেছনেই কিন্তু বডি আছে এবং এখানে যারা আছে আমি তাদের একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট যেটা আমাদের ডিডি টিম আছে উনি আছেন, আমাদের এসি ডিডিআই আছেন, ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, অ্যাডিশনাল সিপি1 ছিলেন ওখানে আছেন এবং এফএসএল এর স্টাফ আছে। জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দের প্রতিক্রিয়া নিয়ে সেটাও শোনাই আপনাদের। প্রথম দিন থেকেই আবারও বলছি, পুলিশের ভূমিকা 9 তারিখ থেকে 14 তারিখ পুরো বিষয়টার মধ্যেই হাস্যকর একটা ব্যাপার লুকিয়ে আছে। পুলিশের অস্বস্তি কি এখন এতদিনে বাড়লো? আমার তো মনে হয় অনেক দিন আগে থেকে বাড়া উচিত। এবং যে ধরনের ঘটনা ঘটিয়ে চলেছে পুলিশ, পুরো জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই টালা থানায় ওসি এবং টালা থানায় যেভাবে এফআইআর করা এবং সমস্ত কিছু যেভাবে ঘাপলা হয়েছে, সেই জিনিসটা অলরেডি হাস্যকর। তার উপর এগুলো আরও এক্সট্রা অ্যাডেড। 9ই অগস্ট যেদিন ভোরে আরজিকরের তিলোত্তমার ধর্ষণ খুন হয়, সেই দিনই ভোর 5:30টায় আরজিকর থেকে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মহড়া শুরু নিয়ে একটি নির্দেশিকা দিয়েছিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। সেখানেই 3 ডাক্তারের উপস্থিতির কথা বলা হয়। তাদের মধ্যেই একজন ছিলেন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই অভিক দে। টিভি9 বাংলার মুখোমুখি হয়ে সেই দাবি অবশ্য অভিক উড়িয়ে দিয়েছেন।
তাঁর দাবি আরজি কর নয়, এসএসকেএম এর অ্যাডমিন ব্লকে তিনি ভোর 5:30টায় গিয়েছিলেন, তাকে যেতে বলা হয়েছিল। তাহলে ডিএমএর নির্দেশিকায় আরজি করের উল্লেখ কেন? স্বাধীনতা দিবসের মহড়া, সেই মহড়ার জন্য একটা স্বাস্থ্য দপ্তরের ডিএমই, ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশনের যে কার্যালয়, সেখান থেকে যে নির্দেশটা বেরোয়, কল্পনা তৈরি হয় তাহলে বোধহয় ডক্টর অভিক দে সেদিন আরজি কর মেডিকেল কলেজে রাতে ছিল, সকালবেলায় সেই জন্যই অর্ডার বার করানো হয়েছে। আমি অ্যাজ ইউজুয়াল এসএসকেএমের পিজিটি, আমি সেখানেই ছিলাম এবং আমার কাছে যতটুকু তথ্য, এসএসকেএমের আইপিজিএমইআরের যে একাডেমিক ব্লক, তার সামনে সবাইকে রিপোর্টিং টাইম দেওয়া ছিল সকাল 5:30। আমি সেই অনুযায়ী গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী কাজ করেছি। আমি এসএসকেএমের মধ্যেই ছিলাম হোস্টেল থেকে বেরিয়ে সেখানে গেছি, এটুকুই আমি বলতে পারি। টিভি9 বাংলার মুখোমুখি হয়ে একের পর এক বোমা ফাটিয়েছেন এই অভিক। 9ই আগস্ট ঘটনার দিন এসপি দাসের সঙ্গে কথা হয়েছিল, স্বীকার করে নিলেন অভিক। কেন এসপি দাস ময়নাতদন্ত নিয়ে কৌতূহলী হয়ে অভিক দেখেই ফোন করলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। এখন অভিক দে মানছেন তিনিও বহিরাগত, এসপি দাসও বহিরাগত। আরে এ তো সেম সাইড গোল। ডক্টর দাস নিজে জানিয়েছেন যে তার সঙ্গে ঘটনার দিন তোমার দুপুর 2টো নাগাদ কথা হয়েছিল, তুমি জানিয়েছো যে সেখানে একটা খুন ধর্ষণের ঘটনা ঘটেছে। তোমার ক্ষেত্রে যেটা অভিযোগের ক্ষেত্রে যে তুমি আউটসাইডার, সেক্ষেত্রে ডক্টর দাস আউটসাইডার হয়ে কেন এই প্রশ্নগুলো তোমার সঙ্গে করছেন? উনি কি বলছেন সেটা তো অবশ্যই ওনার একটা নিজস্ব এখতিয়ারের ব্যাপার। আমি কি বলবো সেটা আমি বলতে পারি। আমার সঙ্গে ওনার সম্পর্ক অবশ্যই আমি পরিচিত, একজন সিনিয়র অর্থোপেডিক সার্জন, একজন প্রাইভেট প্র্যাকটিশনার এবং আমাদের নর্থ বেঙ্গল কলেজের স্টুডেন্ট, সেই হিসেবে পরিচিত। এর বেশি কিছু নয়। আমার এক্স্যাক্টলি 1.5 মাস আগে কী ফোনে কথা হয়েছে, কী কথা হয়েছে এই মুহূর্তে মনে করে বলা অত্যন্ত কঠিন। তবে হ্যাঁ, ওনার সঙ্গে আমার কথা হয়, নর্মালি কথা হয়, অনেকবারই কথা হয়েছে, মানে বিগত দিনগুলোতে অনেকবারই কথা হয়েছে, কিন্তু এরকম স্পেসিফিক ডেট, স্পেসিফিক টাইম হিসেবে আমার এই মুহূর্তে মনে করে বলাটা মুশকিল। ময়নাতদন্ত নিয়ে যখন কথা হচ্ছে সেটা নিয়েই সকালে সন্দেহ করছে যে তাহলে নিশ্চয়ই ডক্টর শ্যামাপ্রসাদ দাস অতিরিক্ত কৌতূহল বশত তোমাকে এই প্রশ্নগুলো করছেন এবং তুমিও সেখানে কোথাও প্রভাব খাটিয়েছো। ডক্টর শ্যামাপ্রসাদ দাস, আমি যতটুকু জানি, উনি সরকারি চিকিৎসক নন এবং উনি বোধহয় আরজি করের সঙ্গে জড়িতও নন এবং আমিও নই। তো এই প্রশ্নগুলো অত্যন্ত কেন কারা করছেন আমি জানি না, কিন্তু আমার মনে হয় বিচারাধীন বিষয় সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস যেটা দেখছে, ওনার অবজারভেশনে চলছে, এই নিয়ে কোনো স্টেটমেন্ট দেওয়া ঠিক হবে না। এখন অভিক দে যে এসপি দাসকে বহিরাগত বলছেন, সেই এসপি দাসের সঙ্গেও কথা বলেছিল টিভি9 বাংলার প্রতিনিধি সৌরভ দত্ত। কি জানিয়েছিলেন এসপি দাস, শুনুন একবার। অভিকদের সাথে কথা হয়েছিল, আমি জানতে চাইছিলাম যে ঘটনাটা কি ঘটছে। এরকম একটা ঘটনা তো এই এতদিন তো বয়স হয়ে গেল, এখনও তো কোনোদিন শুনিনি এরকম ঘটনা ঘটতে পারে। অবিশ্বাস্য একটা ঘটনা। ন্যাচারালি আমার একটু কৌতূহল ছিল, কে করলো, কি হচ্ছে, ওর কী গণ্ডগোল চলছে, পোস্টমর্টম ঠিকমতো হচ্ছে কি না, সেই খবরগুলো কে আছে ওখানে, দেখাশোনা কে করছে, পুলিশ ঠিকমতো কাজ করছে কি না, এসছে কি না, সেই খবরগুলো আমি নিয়েছি অভিকের কাছ থেকে। অভিক ওয়াজ প্রেজেন্ট দেয়ার। দেখুন, এই থ্রেট কালচার নিয়ে মাসখানেক ধরে খবরে রয়েছেন এই অভিক দে, যার ইন্টারভিউ আজ আমরা আপনাদের শোনালাম। সেই অভিযোগে কিন্তু একদম এক কথায় উড়িয়ে দিলেন অভিক। বললেন, হুমকির প্রমাণ কই, জানতে চাই কাকে ভয় দেখালাম। রীতিমতো চ্যালেঞ্জ ছুড়লেন এই বিতর্কিত চিকিৎসক। অভিক দেখি এত ক্ষমতাশালী, কলেজে কেন তোমার বিরুদ্ধে এত ক্ষোভ, এত স্লোগান তৈরি হয়ে গেছে তোমার নামে? আমি কাউকে ব্যক্তিগত পর্যায়ে ভয় দেখিয়েছি, থ্রেট করেছি? কোনো অডিও ক্লিপিং, কোনো অডিও ভিজুয়াল ক্লিপিং, কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ যে আমি করেছি কাউকে, একটা আমাকে তুমি দেখাও। আমিও জানতে চাই যে আমি কাকে ভয় দেখালাম এবং কী বিষয়, এটা আমারও প্রশ্ন, যে আমি কাকে ভয় দেখালাম। একটা তো কারণ থাকবে। আমি নিজেও জানতে চাই যে আমি কাকে ভয় দেখালাম। বর্ধমান মেডিকেল কলেজ, সেখানে যিনি ক্যান্টিন চালান তিনিও তোমার বিরুদ্ধে অভিযোগ করতেন। কিছু বলার নেই, আমার কিছু বলার নেই। বর্ধমান কলেজে অথরিটি আছে, তাদেরকে জিজ্ঞেস করা হোক না। আমি তো এখন বর্ধমান কলেজে পার্ট নই, যারা অথরিটি তারা উত্তর দিয়ে দেবে, তাদেরকে জিজ্ঞেস করা হোক। এখন অভিক দে প্রশ্ন তুলছেন যে তিনি কাকে ভয় দেখিয়েছেন, কোনো তার প্রমাণ আছে, কোনো মেসেজ আছে, কোনো কল রেকর্ডিং আছে, এমনটাই বলছেন অভিক। এবার এই অভিকের এই থ্রেট কালচারে যে অভিকের কোনো রকম যোগাযোগ নেই, যেটা দাবি করলেন অভিক, তাই নিয়ে জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ তিনি কি জানালেন শোনাবো। আরজি করে যে লাস্ট 3 বছর ধরে যে থ্রেট কালচারের পরিবেশ ছিল, সেই পরিবেশটা কিন্তু ভয়ঙ্কর এবং যে ঘটনা ঘটেছে সেইগুলো আমার মনে হয় জনসমক্ষে যদি কেউ বলতে পারে
তাহলে মানুষজনও ঠিকঠাক করে শুনতে পারবে না। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় সরকারের দিক থেকে থ্রেড কালচার রিলেটেড একটা কড়া পদক্ষেপ নেওয়া খুব প্রয়োজন, এবং ভবিষ্যতে যেন থ্রেড কালচারের পুনরাবৃত্তি না ঘটে সেই দিকেও খেয়াল রাখতে হবে। নজর রাখবো এই মুহূর্তে একটি বড় খবরের দিকে। রাজ্যে থ্রেড কালচার অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করলো কলকাতা হাইকোর্ট। হাসপাতালে থ্রেড কালচার নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন খোদ প্রধান বিচারপতি। একটি অভিযোগেরও সত্যতা থাকলে তা অত্যন্ত গুরুতর। মহিলা ডাক্তারকে নিরাপত্তার জন্য ছুরি রাখতে হচ্ছে। 60% মহিলা চিকিৎসককে দুর্ব্যবহারের শিকার মন্তব্য প্রধান বিচারপতির। রাজ্যের কাছে এই নিয়ে হলফনামাও চাইল কলকাতা হাইকোর্ট। আগামী নভেম্বরের 21 তারিখ মামলার পরবর্তী শুনানি।